আচ্ছা, সো সামারা আসছো, তালিন আসছো, সামিহার কি আসা বাকি, সিমরান আসা বাকি না? তোমাদের মকটা এখানের মধ্যে দাঁড়াও। তোমরা একটা কাজ করো, সামারা আর তালিন, তোমরা বাকি দুজনকে ওরকম বলবা যে তোমাদের ফার্স্টে করে কি বলে, ফার্স্টে ক্যামেরা অন করে তোমাদের কপি গুলা দেখায় নাও, স্ক্রিপ্ট গুলা, দেন তোমাদের মকটা স্টার্ট করো। মকটা তোমরা এরকম মিউট করে স্টার্ট করে দিও, যে যখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে দেন আনমিউট করে তোমরা ওরকম কোয়েশ্চেন করবা। প্লাস আমি আর কি আরেক ব্যাচের ক্লাস নিতে থাকবো, তো সো তাহলে তোমাদের জাস্ট নিজেদের কোনো কোয়েশ্চেন থাকলে তখন ওরকম আমাকে বলবা। ওকে? ওকে স্যার। ওকে, স্যার এখন ক্যামেরা অন করে স্টার্ট করব? হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও, তোমাদের তো আবার যাইতে So, হবে। hello. হ্যাঁ হ্যাঁ, এসাস। For A and B হচ্ছে electricity, right? হ্যাঁ, সো পেজ নাম্বার 518 বের করো সবাই। তারা একটা 1 মিনিট এই ও লেভেলস এর ওরা মকটা স্টার্ট করে নেক, দেন শুরু করে দিব। হ্যাঁ, সামিহা কপিটা দেখে শুরু করে দাও। তালিনের তো এনভেলপ খুলতে খুলতে সারাদিন যাবে গা। আমাকে কিছু বলবো? না, তালিনকে বলছি। সিমরান, তুমিও ক্যামেরা অন করে কপিটা দেখায় দেন মকটা স্টার্ট করে দাও, ঠিক আছে? আমি আরেক ব্যাচের ক্লাস স্টার্ট করবো আর কি, ওদের বুকলেট সলভিং ক্লাস এখন। ওকে, সো তাহলে যাদের দেখানো শুরু হয়ে শেষ হয়ে গেছে তোমরা স্টার্ট করে দাও। তোমাদের টাইম শেষ হবে 5:20-এ, 5:20-তে। ওকে, আচ্ছা। সো এখন আমরা ইলেকট্রিসিটির প্রবলেম সলভিং স্টার্ট করব। সেকশন 4A 4B দোনোটাই হলো ইলেকট্রিসিটির আন্ডারে। ওকে, সো এখন ফার্স্ট এর কোশ্চেনটাই, এটা তো আমরা স্টুডেন্ট বুকের একটা কোশ্চেনের মধ্যে ছিল, তাই না? এসাস, যে এক্সপ্লেন ইন টার্মস অফ এনার্জি দ্য হুম, ডিফারেন্স বিটুইন পটেনশিয়াল ডিফারেন্স এন্ড ইলেকট্রোমোটিভ ফোর্স। যে স্টুডেন্ট বুকের মধ্যে আমাদের কি এক্সাম প্র্যাকটিসের মধ্যে এই কোশ্চেনটা ছিল না? হ্যাঁ। তো অ্যান্সারটা কি হবে মনে আছে? স্যার হুম, আমি ভুলে গেছি, আমি আনতে পারি?
কথা আমি বুঝি নাই আসলে, কেটে কেটে আসছে, বুঝছো? ভাইয়া আমি বললাম যে আমি ক্যালকুলেটর আনতে ভুলে গেছি, আমি আনতে হ্যাঁ হ্যাঁ পারিনি। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, এখানে মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল, ইন টার্মস অফ এনার্জি, পটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রোমোটিভ ফোর্স এর মধ্যে ডিফারেন্স বলতে বলছে। তো এখন পটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে এসাস? দোনোটাই তো, যে আমাদের দোনোটাই পোটেনশিয়াল তো ভোল্টেজ, মানে কি জুলস পার কুলাম, তাই না? যে অ্যামাউন্ট অফ এনার্জি টু বি ইউজড আপ বাই পার ইউনিট চার্জ। তো এখন এখানে মধ্যে কোনটা কি হবে? পটেনশিয়াল ডিফারেন্সটা কি? আচ্ছা আচ্ছা আমি আচ্ছা বলবো বলো বলো, যে কোনো একজন বলো, সমস্যা নেই। মানে আচ্ছা ইএমএফ হচ্ছে মানে যেই এনার্জিটা সেলটা সাপ্লাই দেয় ইউনিটটাকে, আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইউনিট মানে চার্জ, ইউনিটটাকে না, ঠিক আছে? ইউনিট আচ্ছা চার্জ, আচ্ছা যে মানে 1 কুলম্ব অফ চার্জকে যে এনার্জিটা সাপ্লাই দেয় ওইটাকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে মানে আহ, ইলেকট্রিক্যাল যেই এনার্জি থেকে অন্য ফর্মে কনভার্ট করবে, তাই তো? হ্যাঁ 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 যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে পার ইউনিট চার্জ যতটুকু অন্য এনার্জিতে কনভার্ট করতেছে when going from one point to another in a circuit, ওটাকে আমরা কি বলবো? পটেনশিয়াল ডিফারেন্স বলবো। যে বেসিক্যালি আমাদের এটা এস এর বইয়ে, এটা কোথায় ছিল ধরো, এই যে এটা, এই এক্সাম প্র্যাকটিসের এই কোশ্চেন গুলি আসলে কোশ্চেন পেপার থেকেই নেওয়া, বুঝছো? তো তাহলে এই যে এই কোশ্চেনটাই, তাই তো? যে এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন নাম্বার 5। এই যে এটা কি জিনিস? PD is the measure of electrical energy transferred between 2 points or the electrical energy to other stores, যে অন্য ফর্মে কনভার্ট করতেছে কতটুকু, তাই তো? তো তাহলে potential difference is a measure of electrical energy transferred between 2 points, যে সার্কিটের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি অন্য ফর্মে কনভার্ট যে হবে, ওইটা হলো আমাদের পটেনশিয়াল ডিফারেন্স। আর ইএমএফটা কি? ইএমএফ ইজ আ মেজার অফ দ্য এনার্জি সাপ্লাইড টু আ সার্কিট, যে পাওয়ার সাপ্লাই কি করে? পাওয়ার সাপ্লাই চার্জ ক্যারিয়ারদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দেয়, ওইটাই হলো আমাদের কি? ইএমএফ, তাই তো? তো তাহলে এই জিনিসটা যদি আমরা ওরকম গুছায় লিখি, তো তাহলে পরে ব্যাপারটা কেমন হবে? বাবা, এটা তো এখানে এতগুলি ট্যাব খোলা, এগুলা তো আসলে নেভিগেট করতেই সমস্যা। তো তাহলে potential difference PD is the amount of electrical energy transferred to other forms between any 2 points in a circuit. আর ইএমএফটা কি? Electromotive force, which is called the EMF, is the amount of electrical energy supplied to a circuit by the power supply. ওকে,
সো তাহলে এমন টাইপের এক্সপ্লেনেশন আমরা লিখবো। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, মাত্র 2 মার্কস এর একটা কোশ্চেন ছিল। এরপর আমাদের কোশ্চেন নাম্বার 2 যে বলতেছে হোয়াট ইজ কুলম্ব ইন ইটস বেস ইউনিটস। তো এখন কুলম্ব মানে কি? কুলম্ব তো চার্জের ইউনিট, তাই তো? চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। তো কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার আর টাইমের ইউনিট হলো সেকেন্ড। সো তাহলে হোয়াট ইজ কুলম্ব ইন ইটস বেস ইউনিট? অ্যাম্পিয়ার সেকেন্ড। ওকে, ভাইয়া একটু উপরে যাওয়া যাবে একটু? উপরে কি আগের আগের 1 অ্যান্সারটা? নাম্বার, কোশ্চেন নাম্বার 1। জি ভাইয়া। এই যে ওকে ভাই। ওকে, তো এখন কোশ্চেন নাম্বার 2 তে যেটা ফার্স্টে দেখলাম যে কুলম্বকে তার বেস ইউনিটে লিখলে কি হবে? অ্যাম্পিয়ার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এটা গেল। দেন বি নাম্বার কোশ্চেনে কি বলতেছে? The diagram shows part of an electrical circuit. টোটাল কারেন্ট আসতেছে হলো 30 মিলি অ্যাম্পিয়ার। এই পয়েন্টে এসে কারেন্টটা ডিভাইড হয়ে গেল, উপরে গেল 20, নিচে গেল কত? কত যাবে? আমরা এটা কারশফস ল দিয়ে জানি, amount of current entering a point must be equal to amount of current exiting from that point. সো তাহলে এটা আসলে ক্যালকুলেট করতে লাগে না, 10 মিলি অ্যাম্পিয়ার হবে এটা, তাই তো? এরপরে কি? এরপরে এই যে 20 মিলি অ্যাম্প এমন আসতেছে, এই পয়েন্টে এসে এইখানে কিছু যাবে, এইখানে কিছু যাবে। তো নিচে গেছে কত? নিচে গেছে 15। সো তাহলে এইদিকে গেছে কত? 5। হুম। আর এটা হলো কত? 10। তো এখন এইদিকে 10 আর 15 আসলো। সো তাহলে এক্সিটিং ফ্রম দ্যাট পয়েন্ট কত হবে? 25 নাকি? তো তাহলে এখানে হলো 25 আর এখানে হলো 5। তো 25 আর 5 মিলে আবার ফাইনালি কত হয়ে যাবে? 30। I3 তো 30 হবে। ওইটাই। তো তাহলে I2 কত? I2 হলো 5 মিলি অ্যাম্পিয়ার আর I3 কত হবে? আবার 30 মিলি অ্যাম্পিয়ার। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কারশফস ল ইউজ করে যে আমরা কি করলাম, কারেন্ট গুলা বের করলাম। এখানের মধ্যে আমাদের মেইন বেসিকটাই ছিল কি, amount of current entering a point must be equal to amount of current exiting from that point, তাই তো? সো তাহলে এই জিনিসটা, আচ্ছা, সো এটা গেল। এরপর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? The current I in a length of aluminium of cross sectional area A is given by the formula I is equal to NEVA। ওই যে আমাদের ট্রান্সপোর্ট ইকুয়েশন যেটা। তো এখন বলতেছে where E is the charge on an electron, what state the meanings of N and V। N টা কি? চার্জ ক্যারিয়ার ডেনসিটি, তাই তো? এটাকে ইদার এমন বলতে পারো চার্জ ক্যারিয়ার ডেনসিটি, অর বলতে পারো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম। নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম এমন বলতে পারো। আর ভিটা কি? ভিটা হলো শুধু ভেলোসিটি না, এটাকে কি বলবো? ড্রিফট ভেলোসিটি। ওকে, সো তাহলে ভিটা হবে কি? ড্রিফট ভেলোসিটি হবে। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল। ফার্স্ট অফ অল আমরা এন আর ভি এই দুটো আমরা বের করে নিলাম। এখন বি নাম্বারে বলতেছে যে শো দ্যাট দ্য ইউনিটস অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন আর কনসিস্টেন্ট উইথ দোজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন। সো তাহলে ইকুয়েশনটা যে হোমোজেনাস এটা শো করতে বললো। তো তাহলে I is equal to NEVA, কারেন্টের ইউনিট তো অ্যাম্পিয়ার। এখন এন এর ইউনিট কি? পার মিটার কিউব, যে একটা সার্টেন নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। তো উপরের নাম্বার ওইটার তো কোনো ইউনিট নাই, আর ভলিউমের ইউনিট কি? মিটার কিউব না ঋত্বি? তো তাহলে এন এর ইউনিট কি হবে? পার মিটার কিউব হবে। ওকে, তো ইটা কি? এটা হলো চার্জ অফ দ্য চার্জ ক্যারিয়ার, যে এখানে চার্জ ক্যারিয়ারটা হলো ইলেকট্রন। সো তাহলে
চার্জ কি হবে? কুলাম। ভেলোসিটি হলো মিটার পার সেকেন্ড আর এরিয়া হলো মিটার স্কোয়ার। এখন চার্জটাকে যে কুলম্বটাকে কি লেখা যায় একটু আগে আমরা দেখে আসছি, কুলম্বকে তার বেস ইউনিটে লিখলে কি আসে? অ্যাম্পিয়ার সেকেন্ড নাকি? কুলম্বকে তার বেস ইউনিটে লিখলে আসে অ্যাম্পিয়ার সেকেন্ড। আর এখানে মিটার কিউব, যে মিটার ইন্টু মিটার স্কোয়ার মিটার কিউব, আর এখানে পার সেকেন্ড। এখন দেখো তো এই জায়গার মধ্যে মিটার কিউব পার মিটার কিউব এই দুইটা কাটাকাটি, সেকেন্ড পার সেকেন্ড কাটাকাটি। সো তাহলে আমাদের ফাইনালি কি থাকে? অ্যাম্পিয়ার ইকুয়াল টু অ্যাম্পিয়ার। Left hand side is equal to right hand side. ওকে, সো তাহলে আমরা ইকুয়েশনটা দেখাই দিলাম যে the formula or the equation that is given এটা কি? homogeneous with respect to its units। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা শো করে ফেলছি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? জাবের, এগুলো একদম ইজি না কোশ্চেন গুলা? হ্যাঁ ওকে, সো এরপর দেখি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? 4a তে two lamps A and B are connected in series with a battery। আচ্ছা, তো একটা ব্যাটারির সাথে এরকম সিরিজে ল্যাম্প A আর ল্যাম্প B কানেক্ট করা। ল্যাম্প B glows more brightly than ল্যাম্প A। তো এখন ফার্স্টে ব্রাইটলি গ্লো করা মানে কি? পাওয়ার হলো বেশি আর এর পাওয়ার হলো কম। যার ব্রাইটনেস বেশি সে তত বেশি পাওয়ার ইউজ করে, যার ব্রাইটনেস কম সে তত কম পাওয়ার ইউজ করে। ঠিক আছে, যার ব্রাইটনেস বেশি সে তত বেশি পাওয়ার ইউজ করে, যার ব্রাইটনেস কম সে তত কম পাওয়ার ইউজ করে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে বলতো? পাওয়ার মানে তো হলো কারেন্ট ইনটু ভোল্টেজ, রাইট? পাওয়ার মানে হলো কারেন্ট ইনটু ভোল্টেজ। সো এখন তোমার এটা তো একটা সিরিজ সার্কিট, তো তাহলে কারেন্ট কি দোনোজনের সমান সমান হবে না জাবের? হ্যাঁ ভাই তো তাহলে কারেন্ট দোনোজনের সমান সমান, তো যার পাওয়ার বেশি তার জন্য ভোল্টেজ কি হবে? বেশি হবে। যার পাওয়ার কম তার জন্য ভোল্টেজটা কম হবে, তাই তো? তো এই কথাগুলি আমাদের এখানের মধ্যে আসবে যে complete each of the sentences by choosing one of the phrases in the box। ফার্স্টে বলতেছে the current in lamp A। কারেন্ট দুইটা তো সেম সেম হবে বিকজ কি সিরিজ সার্কিট, তাই তো? এরপরে পিডি, পিডিটা কার বেশি? বি এর অ্যাক্রসে বেশি, তাই না? পিডি হলো বি এর বেশি, সো তাহলে পিডি অ্যাক্রস ল্যাম্প এ ইজ লেস দ্যান the PD across lamp B। আচ্ছা, সো এখন এইটার অ্যান্সার দিবা হলো রিক্তি। রিক্তি বলতো, এ কম ভোল্টেজ পাচ্ছে, সো তাহলে এর মানে কি? এর রেজিস্ট্যান্স বি এর থেকে বেশি নাকি কম? এর রেজিস্ট্যান্স যদি বেশি হয়, রিক্তি, এর রেজিস্ট্যান্স যদি বেশি হয় সো তাহলে পরে তো তোমার সে বেশি ভোল্টেজ পাইতো, তাই না? যে আমরা এমন পড়ছিলাম না যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, ওরকম। তো তাহলে এটাও কি হবে? লেস দেন হবে, বুঝছো? যে এটা এমন ভাবে মনে রাখবা, দেখো রিক্তি, যে ভি ইজ ইকুয়াল টু আইআর না? তো এখন দোনোজনের ভিতর দিয়ে তো কারেন্ট সেম, রাইট? দোনোজনের ভিতর দিয়ে কারেন্ট সেম, সো যার ভোল্টেজ বেশি তার অ্যাক্রসে তার আর কি রেজিস্ট্যান্স বেশি, যার ভোল্টেজ কম তার রেজিস্ট্যান্স কম। বুঝতে পারছো? এমন অলওয়েজ একটা ফর্মুলা নিয়ে এসে একটা জিনিসকে কনস্ট্যান্ট রেখে বাকি জিনিসগুলো কম্পেয়ার করবা, দেখবা যে কোনটা বেশি হলে কোনটা কম হবে বা কেমন কি, ওগুলা ব্যাপারগুলো কম্পেয়ার করবা। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে 4a নাম্বার নিয়ে? এগুলো কিন্তু ছোট ছোট কয়েকটা কনসেপ্টের কোয়েশ্চেন, বাট এগুলি আমাদের একদম সব সময় সলিড থাকতে হবে, অলওয়েজ ঠিক থাকতে হবে আর কি। ওকে, এরপর এইটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন।
বি নাম্বারে বলতেছে কি the same bulbs sorry the same bulbs are now connected in parallel with the battery so এখন দেখো ল্যাম্প এ এর তো রেজিস্ট্যান্স কম আর ল্যাম্প বি এর তো রেজিস্ট্যান্স বেশি এখন হবে মজা কেমন এখন তো প্যারালেল অ্যাড করছে তাই না জাবের কারেন্ট সেম থাকবে না। এখন প্যারালেলে যে অ্যাড করছে এখন দোনোজনের তো ভোল্টেজ সেম রাইট no matter হ্যাঁ car resistance বেশি car resistance কম since they are in parallel with each other they will receive the same voltage so তাহলে ভোল্টেজ দোনোজনের সেম আচ্ছা সো তাহলে ভোল্টেজ দোনোজনের সেম তো তাহলে ল্যাম্প বি এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে কারেন্টটা কি হবে বেশি হবে নাকি কম হবে কম। ল্যাম্প বি কম কারেন্ট পাবে আর ল্যাম্প এ বেশি কারেন্ট পাবে বিকজ ইন আ প্যারালাল সার্কিট কি হয় যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কম কারেন্ট যার রেজিস্ট্যান্স কম তার ভিতর দিয়ে বেশি কারেন্ট তাই তো সবাইকে বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছি যে এখানের জন্য ফার্স্ট আমি এক্সপ্লেনেশনটা লিখি দেখো এই ব্যাপারটা ফলো করতে পারো নাকি তো ফার্স্টে এমন বলবো যে এখানের মধ্যে কোন বাল্বটা ইয়ে করবে ওটা আমি পরে লিখবো যে বাল্ব এ হবে নাকি বি হবে অ্যান্সার হবে এ কিন্তু কেন এটা বলতেছি তো এখন এখানের মধ্যে কাজটা কি since they are now connected in parallel so তাহলে কি হবে so the PD across both the bulbs will be the same right so তাহলে যেহেতু তারা প্যারালেলে অ্যাড করে তো তাহলে দোনোজন সেম ভোল্টেজ পাবে তো এই কথাটা প্রথমে বললাম এরপরে কাজটা কি এরপরে কাজটা হলো but as the resistance of bulb B is greater it will receive less amount of current so power across bulb B is equal to what তো V তো কনস্ট্যান্ট রাইট V তো দোনোজনের জন্যই সেম তো V দোনোজনের জন্য সেম কিন্তু বাল্ব বি কম কারেন্ট পাচ্ছে সো তাহলে বাল্ব বি এর অ্যাক্রসে পাওয়ারটাও কি হবে কম হবে না জি ভাইয়া সো সো দুইবার লিখে ফেলছি সো as IB is less than IA PB is less than PA so bulb A will glow more brightly so তাহলে অ্যান্সারটা কি হবে কোন বাল্ব বেশি ব্রাইটলি গ্লো করবে বাল্ব এ এখন বেশি ব্রাইটলি গ্লো করবে কেন বিকজ যেহেতু এখন তারা প্যারালালে অ্যাড করা ভোল্টেজ দোনোজন সেম পাবে কিন্তু যার রেজিস্ট্যান্স কম সে বেশি কারেন্ট পাবে তো তাহলে ভোল্টেজ সেম পাচ্ছে কিন্তু কারেন্ট বেশি পাচ্ছে তো এর জন্য ল্যাম্প এর পাওয়ার বেশি তো তাহলে ল্যাম্প এ কি করবে বেশি ব্রাইটনেসে গ্লো করবে বুঝতে পারছো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে মারিয়া রিক্তি না ভাইয়া ওকে সো তাহলে এটার অ্যান্সারটা সবাই এরকম লিখে ফেলো তাহলে যেন এগুলি টাইপের অ্যান্সার গুলো পারো পরে হ্যাঁ তো এগুলো একদম বেসিক লজিক বাট অ্যান্সার গুলো এরকম গুছায় লিখতে পারতে হবে আর কি আজকে আমরা আনফরচুনেটলি মার্ক স্কিমটা মিলাইতে পারতেছি না আসিফের ওইটা দিতে মনে নাই
সো এখন ঢাকার বাইরে, বাট আমি এরকম অ্যান্সার গুলি লিখে দিচ্ছি, এগুলিতে কোনোটাতেই পয়েন্ট মিস যাওয়ার কথা না। ওকে, বাট স্টিল যদি কোনো পয়েন্ট এরকম মিস যায় আমরা মার্ক স্কিম দেখে পরে ক্লিয়ার করে নিব। ওকে, তো তাহলে এটা গেল। না, এখন এখানের মধ্যে একটা কাজ কি জিনিস, a solar cell generates an EMF where কি বলে when certain wavelengths of light are incident on it. এখন a student connects a solar cell in the following circuit হচ্ছে, এখানের মধ্যে কি কোনো ইয়ে আছে নাকি? না, এটা এমনিতেই পারার কথা, এটা নেচার অফ লাইটের সাথে কোনো দরকার নাই। ওকে, সো তাহলে বলতেছে কি যে একটা সার্টেন ওয়েভলেন্থ অফ লাইট যদি ইনসিডেন্ট হয় কিসের উপর, ওই সোলার সেলের উপরে যদি একটা সার্টেন ওয়েভলেন্থ অফ লাইট ইনসিডেন্ট হয়, তো তখন সে কি করতে পারে, একটা ইএমএফ জেনারেট করতে পারে। ঠিক আছে, ভালো কথা। তো এখন এই ইএমএফটা জেনারেট করে এটা আমরা সার্কিটের মধ্যে ইউজ করব। ওকে, এখন কাজটা কি, এই ভোল্টমিটারটা হুদে এরকম প্যাঁচা আঁকাইছে দেখে মনে হইতেছে সার্কিট মনে কেমন কি। ঠিক আছে, ভোল্টমিটার বেসিক্যালি এমন প্যাঁচায় না করে এখানে ভোল্টমিটার থাকা যেই কথা, ওরকম বাইরে দিয়ে অমনি করে ভোল্টমিটার আঁকে একই কথা। মেইন কাজটা কি, যে এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স সে দেখবে, তাই তো? তো তাহলে সে অ্যাকচুয়ালি টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটা মাপতেছে, ভোল্টমিটার দিয়ে সে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটা মাপতেছে। তো এখন টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স এই টার্মটা আমরা কোন চ্যাপ্টারে শিখছিলাম? এসাস ইন্টারনাল রেজিস্ট্যান্স ওয়ালা চ্যাপ্টারের মধ্যে না? যে আমরা বলছিলাম যে একটা সেলের পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনালের মধ্যে যতটুকু ভোল্টেজ সে ইউজ করে বা সে এক্সটার্নাল সার্কিটকে দিতে পারে ওইটাকে আমরা কি বলি, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স বলি। আর সে যত ইএমএফ জেনারেট করে পুরাটাই যে সে কি করতে পারবে, বাইরে দিতে পারবে এমন কোনো কথা নাই, বিকজ তার ইন্টারনাল এনার্জির জন্য কি বলে, ইন্টারনাল লস্ট হয়। রেজিস্ট্যান্সের জন্য কিছু এনার্জি কি হয়, সে নিজেই নিজের ভিতরে ইউজ আপ করে ফেলে। তো এমন টাইপের কাহিনী কিছু থাকতে পারে। আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছে। বলতেছে দ্য স্টুডেন্ট কিপস দ্য ইন্টেন্সিটি এন্ড ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট কনস্ট্যান্ট। সো তাহলে ইন্টেন্সিটি আর ওয়েভলেন্থটা কনস্ট্যান্ট রাখতেছে। ফার্স্ট এটা নিয়ে আমাদের চিন্তা করতে হইলো না, ভালো কথা, যে ব্রাইটনেস অফ দ্য লাইট এন্ড ওয়েভলেন্থ অফ দ্য লাইট এগুলি কনস্ট্যান্ট। জাস্ট সে কি করে, এন্ড অ্যাডজাস্ট দ্য ভেরিয়েবল রেজিস্টার টু অবটেইন দ্য ফলোইং সেট অফ রেজাল্টস। যে কারেন্ট আর টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সের রিডিং গুলা সে নিছে, যে কারেন্ট যখন এত, ভোল্টেজ তখন এত, কারেন্ট যখন এত, ভোল্টেজ তখন এত, তো এরকম টাইপের রিডিং গুলা সে নিল। ওকে, তো এখন এখানের জন্য কাজটা কি, এ নাম্বারে বলতেছে on the grid opposite plot these results and draw a line of best fit through all the points. The first 4 points have been plotted for you. তো তাহলে প্রথম 4টা পয়েন্ট এইটা এটা 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 এই 4টা আমাদেরকে প্লট করে দিছে। এখন বাকিগুলি প্লট করতে হবে, যে কারেন্ট 0.30, ভোল্টেজ হলো 0.46, কারেন্ট 0.30, ভোল্টেজ হলো 0. কত 46, 0.46 হলো এটা। তাহলে এইটা আমাদের একটা প্লটিং পয়েন্ট। এরপর কারেন্ট 0.20, ভোল্টেজ হলো 0.48, কারেন্ট 0.20, ভোল্টেজ হলো 0.48, এইটা একটা। দেন কারেন্ট 0.10, ভোল্টেজ হলো 0.50, তো 0.10, 0.50, তো এইটার একটা প্লটিং পয়েন্ট। এরপর ফাইনালি কারেন্ট 0, ভোল্টেজ হলো 0.52। ওকে, তো তাহলে এমন একটা আসলো। সো এখন এখানের জন্য আমাদেরকে কি করতে বলছে, এখানের জন্য আমাদেরকে বলছে যে লাইন অফ বেস্ট ফিট থ্রু অল দা পয়েন্টস। সো এখন এখানের মধ্যে লাইন অফ বেস্ট ফিটটা বেসিক্যালি আমাদের কয়েক ভাবে আঁকা যায়। লাইন অফ বেস্ট ফিটটা আমরা কার্ভও আঁকতে পারি, লাইন অফ বেস্ট ফিটটা আমরা একটা স্ট্রেট লাইনও আঁকতে পারি। যে এখানের মধ্যে আমরা দেখি যে কেমন টাইপের কাজটা হয়। ফার্স্ট অফ অল
এই যে এমন করে যদি আঁকি সো তাহলে এটা কি হবে, টোটাল নাম্বার অফ পয়েন্টস বিলো দ্য লাইন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পয়েন্টস অ্যাবাভ দ্য লাইন, তাই না? যে লাইনের নিচে 3টা পয়েন্ট, লাইনের উপরে 3টা পয়েন্ট, এমন টাইপের। তো তাহলে এইভাবে করে আমাদের একটা লাইন অফ বেস্ট ফিট হইতে পারে। আর কার্ভ আঁকলে পরে ওখানের মধ্যে আমাদের কি হবে, কার্ভ আঁকলে পরে মোরলে সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করবে এমন টাইপের একটা কার্ভ আসে। সো আমরা এরকম লাইন অফ বেস্ট ফিট যেহেতু বলছে, এটা নেসেসারিলি এমন না যে সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করতে হবে, ঠিক আছে? ওই 0.6 অ্যাম্পিয়ার এটা নিব না? ও আচ্ছা, সরি, দাঁড়াও, এখানে তো 0.60 আর এই কারেন্টটা আছে। তো তাহলে পরে আমাদের স্ট্রেট লাইনের এটা আসলে আরো বেশি সমস্যা করে। তো এটার থেকে এমন আঁকলে পরে আরো ভালো। এই ঠিক আছে, তো এরকম আমাদের মোরলেস সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে এমন টাইপের একটা লাইন আঁকলাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ভাইয়া, বলো। বলছি কি এখানে এই কোশ্চেনে কি ওই যে লাইন অফ দা বেস ফিট আঁকতে বলছিল না? হুম, তো এখানে ওই যে কার্ভ আঁকছো কেন, মানে এটা একটু মানে এটা ক্লিয়ার কি করো। বলছে স্ট্রেইট লাইন? কার্ভও তো একটা ওটা লাইন, লাইন, আচ্ছা, ঠিক ওটা আছে? কার্ভও হতে পারে, স্ট্রেট লাইনও হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। তো তাহলে এটা গেল ফার্স্টে আমাদের লাইন অফ বেস্ট ফিটটা, ওকে। তো এখন বললো কি, এখন বললো B1 এ calculate the power output of the solar cell when the current in the cell is 0.40 ampere। তো কারেন্ট যখন নাকি 0.40 তখন পাওয়ার বের করতে বলছে। তো তাহলে কারেন্ট আর ভোল্টেজ যদি আমরা জানি, তো তাহলে আমরা কি করতে পারবো, পাওয়ার বের করতে পারবো না? পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ, নাকি? পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তো তাহলে এখানের মধ্যে গ্রাফ থেকে যদি এরকম আমরা রিডিং নেই, গ্রাফ যদি ইউজ করতে বলেন এটা আমরা ডিরেক্টলি এরকম ইয়ে ভ্যালু ইউজ করতে পারি। তো কারেন্ট হলো 0.40 আর এটার করেসপন্ডিং ভোল্টেজ কত, 0.43। তো এটা করলে পরে কত আসে, 0.172 0.172। এখন আমাদের গিভেন ইনফরমেশন তো 2 সিগনিফিকেন্ট ফিগার আছে, তাহলে আমরা 0.17 রাখবো, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে বলতেছে কি যে এক্সপ্লেন ওয়াই দ্য ইএমএফ অফ দিস সেল ইজ 0.52 ভোল্ট। এখন বলতেছে যে কেন আমাদের ইএমএফ এর ভ্যালুটা 0.52 ভোল্ট। সো এখন এখানের জন্য আমরা কি বলবো, এখানের জন্য আমাদের বলতে হবে যে কারেন্ট যখন নাকি জিরো, ওই সময় যেই ইএমএফটা, ওই সময় যে পটেনশিয়াল ডিফারেন্সটা পাবো, এটা কিসের পটেনশিয়াল ডিফারেন্স, যে এখানে আমাদের দেখো যে আমাদের ইএমএফ ইজ ইকুয়াল টু হোয়াট, আই আর প্লাস ভি, তাই তো? সো এখন ওয়েন, যে ভি টার্ম আর কি বেসিক্যালি, when I equal to 0 ampere, EMF is equal to কি 0 into R plus terminal potential difference।
So EMF is equal to V term when I equal to 0 ampere, আর এখানে থেকে আমরা কি পেয়ে গেছি, দেখছি যে কারেন্ট যখন 0 তখন ভোল্টেজের ভ্যালু কত 0.52 অ্যাম্পিয়ার না, কারেন্ট যখন 0 তখন ভোল্টেজের ভ্যালু হলো 0.52 অ্যাম্পিয়ার, সো তাহলে এটার জন্য ভ্যালু কত হবে 0.52 অ্যাম্পিয়ার হবে। বুঝতে পারছো? কি বলে আচ্ছা, কারেন্ট 0.52? তখনই জিরো থাকে লাইক যখন সুইচটা খোলা থাকে, লাইক ওপেন থাকে। হ্যাঁ হ্যাঁ, তো যখন নাকি ওরকম কোনো কারেন্ট ফ্লো করবে না, তো তার মানে তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজও ড্রপ হবে না, তাই না? যখন নাকি হ্যাঁ ভাই। ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তো তাহলে তার ভিতরে কোনো ভোল্টেজও ড্রপ হবে না, সো তাহলে পুরো ভোল্টেজটাই কার জন্য, ইএমএফ এর জন্য। সো তাহলে ওই জিনিসটা আমরা এখানের মধ্যে পাইতেছি। বুঝতে পারছো? মানে এই জিনিসটা যেটা বললাম যে এটা মার্ক করে রাখো, এটা আমরা মার্ক স্কিম আসলে পরে আরো সুন্দর মতো অ্যান্সারটা মিলাবো। ওকে, এখনের জন্য আমরা এটা লিখে রাখছি, এটাই আমাদের মোরলেস অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, যে ইএমএফ টা কেন 0.52 ভোল্ট, বিকজ কারেন্ট যখন 0 তখন যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স পাবো ওইটাই হবে আমাদের ভোল্টেজ, কি বলে ইএমএফ। ঠিক আছে, ওকে। সো এরপর আমাদের 3 নাম্বারটার মধ্যে কি বলতেছে যে ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল when the potential difference across the cell is 0.40। সো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স যখন 0.40, পটেনশিয়াল ডিফারেন্স যখন 0.40, তখন কারেন্ট হলো 0.50। তো তাহলে EMF is equal to IR plus V term। তো EMF তো 0.5 কি বলে 0.52, হ্যাঁ, প্লাস পটেনশিয়াল ডিফারেন্স বলছে 0.40, আর কারেন্ট কত, পটেনশিয়াল ডিফারেন্স যখন 0.4, কারেন্ট তখন 0.5। তো তাহলে এখান থেকে আমরা আর বের করতে পারবো না, আর ইকুয়াল টু কত আসে 0.12 ডিভাইডেড বাই 0.5, তো তার মানে কত হবে 0.24 নাকি, এটা আসে না? হ্যাঁ। তাহলে 0.24 অ্যাম্পিয়ার কি বলে ওহম, এটা আসে হলো 0.24 ওহম। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকিরা জয়েন করে নিই। স্যার জি স্যার। ওই যে আমি গ্রাফটা ড্র করার সময় নেট চলে গেছিল, ওটা স্ট্রেট লাইন কেন ছিল? হ্যাঁ আগে স্ট্রেট ছিল যে। না না, হ্যাঁ ওইটা তখন ভুলে আমি এটা দেখি নাই যে 0.6 অ্যাম্পিয়ারের সময় এই পয়েন্টটা দেখি নাই। আচ্ছা আগে স্ট্রেট। ও ও আচ্ছা, সরি স্যার। ওকে, সো তাহলে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করলাম কত, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলো 0.24 ওহম। ওকে, তো এরপরে দেখি কি বলতেছে। সি নাম্বারে বলতেছে the EMF of this particular cell is independent of light intensity। যে লাইট ইন্টেন্সিটি যত বেশি হোক বা যত কমই হোক, ইএমএফ টা লাইট ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, বলে দিছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ লাইট ইন্টেন্সিটি। তো এখন বলতেছে কারেন্ট ইনক্রিজেস অ্যাজ দ্য লাইট ইন্টেন্সিটি ইনক্রিজেস। তো তার মানে লাইট ইন্টেন্সিটি যত বাড়ে কারেন্ট বাড়ে, কিন্তু ইএমএফ টা ঠিকই 0.52 ভোল্ট ছিল, তো 0.52 ভোল্টই থাকবে। ওকে, এসাস বুঝতে পারতেছো কি বলছে? বলছে যে লাইট ইন্টেন্সিটি যতই বাড়ুক না কেন, টোটাল যে ভোল্টেজ যে সাপ্লাই করবে ইএমএফ টা সেম থাকবে, কিন্তু কি হবে, জাস্ট কারেন্টের ভ্যালুটা বাড়বে। তো এখন বলতেছে কি যে add to the grid above a line showing a set of results that might be obtained if the intensity of the incident light was increased।
তো লাইট ইন্টেন্সিটি যদি বাড়ানো হয় তো তাহলে কেমন টাইপের গ্রাফ পাইতে পারতাম? ইএমএফ তো সেম থাকবে, রাইট? ইএমএফ উইল রিমেইন দ্য সেম, জাস্ট কারেন্টটা বেড়ে যাবে। তো তাহলে কি হবে? হায়ার কারেন্ট বাট ইভেনচুয়ালি সেম ইএমএফ। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? যে কারেন্টটা বেশি কিন্তু লাস্টে যে ইএমএফটা কত 0.52 ভোল্ট ছিল 0.52 ভোল্টই থাকবে। বুঝতে পারছো রিক্তি? যে এখানে প্রত্যেকটা জায়গায় ওরকম কারেন্টের ভ্যালুটা বাড়ছে কিন্তু যখন কারেন্ট জিরো তখন ভোল্টেজটা যে ইভেনচুয়ালি কত হবে ইএমএফ এর সমান। তো 0.52 ভোল্ট হলো ইএমএফ, তো তাহলে 0.52 তে এসেই এক্স অ্যাক্সিসে মিট করবে, কিন্তু বাকি জায়গাগুলিতে কি দ্য কারেন্ট ইজ গ্রেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, তো তাহলে এটা হলো আমাদের গ্রাফ। আচ্ছা, তো তাহলে এটা আচ্ছা গেল। এইটা কেন স্ট্রেট লাইন হয় না? লাইক 0.6 অ্যাম্পিয়ার থেকে 0.52 ভোল্ট পর্যন্ত একটা স্ট্রেট লাইন টানলাম না কেন? 0.6 থেকে এটা থেকে হ্যাঁ, এটাতে তো আমাদের এই যে সেম অ্যামাউন্ট অফ তোমার ইয়েতে বলে দিছে না যে কারেন্টটা বেশি হবে। তুমি যদি এখানে একটা স্ট্রেট লাইন আঁকো তো তাহলে তো তুমি প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছ কারেন্টের ভ্যালুটা কম। এই যে ওর এখানে ভোল্টেজ যখন 0.2 কারেন্ট ছিল এত, তখন ইন্টেন্সিটি বাড়াইলে কারেন্টের ভ্যালু বাড়বে না? তুমি তো স্ট্রেট লাইন আঁকলে বুঝছি বুঝছি, কারেন্টের ভ্যালু তো উল্টা কমতেছে। একটু কমা যাবে, বুঝছি বুঝছি। হ্যাঁ, তো তাহলে এটা ওকে। তো এরপর আরেকটা খুবই কঠিন কোশ্চেন, এই কোশ্চেন তো তোমরা পারবাই না, তো এর জন্য আমার করে দিতে হবে। কোশ্চেন নাম্বার 6 এর এটা কি বলতেছে? যে সেল অফ ইএমএফ 1.5 ভোল্ট ইএমএফ দেওয়া is connected to a lamp of resistance 80 ওহম। সো তাহলে এটা হলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এখন বলছে the current in the circuit is 17 মিলি অ্যাম্পিয়ার। তো এখন বললো ক্যালকুলেট the internal resistance of the cell। তো ইএমএফ is equal to IR plus terminal potential difference or EMF is equal to I small r plus I capital R, যে লোড রেজিস্ট্যান্স যেটা। তো তাহলে এখন এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি হবে? EMF minus I R divided by I. So EMF হলো 1.5, কারেন্ট হলো 17 মিলি অ্যাম্পিয়ার, 17 into 10 to the power minus 3, আর এখানে এটা হলো 80 divided by 17 into 10 to the power minus 3। কত আসে এটা যাবে? করতেছি। 8.24 into 10 to the power 10. into 10 to the power কত? 10. এত বেশি? ও না না, ভুল হয়েছে দাঁড়াও। 10 to the power minus 3 তো উপরেও আছে। না না, হ্যাঁ 8.24 হবে জাস্ট। এটা এত ওহম। 8.24। ওকে, সো তাহলে এটাকে লিখবো কত? বেসিক্যালি 8.2 লিখবো, তাই তো? যে গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে, সো ফাইনাল অ্যান্সারও কত হবে? টু সিগনিফিকেন্ট ফিগারে হবে। তো 8.2 ওহম। ওকে, খুবই কঠিন একটা কোশ্চেন ছিল। এটা তো মার্ক স্কিম না মিলাইলে আমরা শিওরই হইতে পারবো না আসলে অ্যান্সার কত। আরো একটা কঠিন কোশ্চেন, আল্লাহ এত কঠিন কঠিন কোশ্চেন কেন? ইউনিট 2 অনেক Electricity। কঠিন। হ্যাঁ, ইউনিট 1 তো একেবারে সহজ। সো এখন এখানের মধ্যে কি বলতেছে? দ্য প্ল্যানেট জুপিটার হ্যাজ আ মুন আইও। ঠিক আছে, volcanic activity on Io releases clouds of electrons which travel at high speeds towards Jupiter. So তাহলে কি হয়? আয়োতে ভলকানিক ইরাপশন হয় এন্ড ওখানে ইলেকট্রন রিলিজ করে। তো ইলেকট্রন গুলি কি করে? জুপিটারের দিকে যায়। এখানে আর একটা এক্সট্রা কোয়েশ্চেন ছিল যেটা তোমাদের এখানে অ্যাড করা নাই,
যে মনে করো এই হলো জুপিটার আর এই হলো তার মুন আয়ো। তা এখন ইলেকট্রন এই দিকে যায়, আয়ো থেকে কার দিকে যায়? জুপিটারের দিকে যায় নাকি? সো তাহলে হোয়াট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ দ্য কারেন্ট ইজ গোয়িং, বলতে পারবা? জুপিটার থেকে আয়ো। এক্সেলেন্ট। কারেন্টের ডিরেকশন হলো ইলেকট্রনের মুভমেন্টের ডিরেকশনের অপোজিট। সো তাহলে ইলেকট্রন যাচ্ছে আয়ো থেকে জুপিটারে, তো তার মানে কারেন্ট যাবে কোন দিকে? জুপিটার থেকে আয়োতে, তাই তো? তো এইটা আমাদের এখন লাগবে না, এখানের মধ্যে বেসিক্যালি বলছে যে ডিউরিং আ 15-second time period 2.6 into 10 to the power 26 electrons reach Jupiter from Io। তো এখন বলতেছে কারেন্ট কত। তো তাহলে এখানের মধ্যে আমাদের কারেন্টের ভ্যালুটা কি হবে? ফার্স্ট অফ অল আমরা কারেন্ট ইকুয়াল টু জানি Q by T। সো অ্যামাউন্ট অফ চার্জ কত? নাম্বার অফ ইলেকট্রন হলো এতগুলা, আর একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power minus 19। ঠিক আছে, তো তাহলে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কত পাইতেছি? টোটাল নাম্বার অফ ইলেকট্রন মাল্টিপ্লাইড বাই একটা ইলেকট্রনের চার্জ, তাই তো? সো তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন মাল্টিপ্লাইড বাই চার্জ অফ 1 ইলেকট্রন। সো তাহলে এখানে টোটাল নাম্বার অফ চার্জের ভ্যালুটা পাইলাম, ডিভাইডেড বাই টাইম কত? 15 সেকেন্ডস। সেটা করলে পরে কত আসে? একজন একটু ক্যালকুলেটর বসায় বলো। ভাই আসলে 0.17। 0.17। ওকে, সো তাহলে এটা আসে কত? 0.17 অ্যাম্পিয়ার। এত কম? না তো, এখানে তো 10 to the power 26 আর 10 to the power minus 19, তো ওখানে তো 10 to the power ও, 7 চলে আসে। আমার এখানে আসছে 2.7 into 10 to the power 6। হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ আমি 26 এর সাথে বাকিগুলো মাল্টিপ্লাই করে দিছিলাম, সরি। কি যে খাইছো এসাস পরীক্ষা ক্যান্সেল হওয়ার পরে। ভাইয়া 2.77 তো 2.8 হলে তো। আচ্ছা, আমার ম্যাথ খারাপ ভাই, তুমিও জানো। ওই তো আন্টি তো এত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তোমাকে ভেজিটেবল খাওয়ানো ট্রাই করে, কিন্তু আন্টি তো জানে না যে তুমি যে সবজি লাভার। আরে ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 8। সো কোশ্চেন নাম্বার 8 এর এখানে আমাদের কাজটা কি দেখি। ফার্স্ট অফ অল কি বলতেছে? The circuit diagram shows a battery of negligible internal resistance। ওকে, সো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে চিন্তা করতে হবে না। বলছে কি কানেক্টেড টু 3 রেজিস্টরস। তা এখন এই দুইটা রেজিস্টর প্যারালাল টু ইচ আদার, আর এই রেজিস্টরটা কিন্তু একদম মেইন ব্রাঞ্চের সাথে লাগানো, তাই না? দিস রেজিস্টর ইজ কানেক্টেড টু দ্য মেইন ব্রাঞ্চ। সো তাহলে এখানের মধ্যে একটা ইন্টারেস্টিং একটা কাজ হবে। কেমন টাইপের? এটা আমরা জাস্ট আগে একটু এখানে ড্রাফট একটা ক্যালকুলেশন করে নেই। এই রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো এত, তার থ্রুতে কারেন্ট হলো এত, সো তাহলে তার ভোল্টেজটা পেয়ে যাব না? 0.6 into 5 করলে পরে কত আসবে? 3.0 নাকি? সো তাহলে সে কত পেয়ে যাচ্ছে দেখো তো এসাস? মেইন ব্রাঞ্চে একটা রেজিস্টর সে নিজে 3 ভোল্ট পেয়ে যাচ্ছে। সো তাহলে এখানের মধ্যে আমাদের লুপ কয়টা খেয়াল করো। এই হলো একটা লুপ, রাইট? তখন এই লুপের মধ্যে মেইন ব্রাঞ্চের এই রেজিস্টরটা পেয়ে যাচ্ছে কত? 3 ভোল্ট। সো তাহলে বাকি যে আছে আর দিয়ে যে রেজিস্টরটা দেওয়া, সে কত পাবে? 6 ভোল্ট পাবে না? হ্যাঁ। তো তাহলে সে পাবে 6 ভোল্ট। দেন ইন দ্য সেম ওয়ে আরেকটা ব্রাঞ্চ যদি আমরা দেখি, এই ব্রাঞ্চ, সো তাহলে
এখানের মধ্যে তো মেইন ব্রাঞ্চের সে তো 3 ভোল্ট নিয়েই নিবে, সো তাহলে বাকি ওর জন্য কত থাকবে? সেম। 6 ভোল্ট। সো তাহলে এই ব্যাপারটা যে অনেকজনই এখানের মধ্যে একটা ব্যাপার ভুল করে, ফার্স্টেই তাদের কনসেপ্টে অল্প একটু সমস্যা। কি সমস্যা? যে তারা ভাবে আচ্ছা টোটালে ইএমএফ হলো 9 ভোল্ট, তো দুইটা জিনিস প্যারালেলে আছে, তো তারা 9 ভোল্ট পাবে। ব্যাপারটা একদম এরকম না। 9 ভোল্ট যে পাবে এমন কোনো কথা নেই, কিন্তু যারা দুজন প্যারালেলে আছে ভোল্টেজ সেম পাবে। যে দুজন 6 পাইছে, সেম ভোল্টেজ পাইছে, কিন্তু দুজন যে 9ই পাবে এটা কোনো কথা না। ঠিক আছে? তো তাহলে অনেকজনই ভুলে কি দিয়ে দেয়, রেজিস্টর আর এর অ্যাক্রসে ভোল্টেজ দিয়ে দেয় হলো 9, বুঝছো? তো তখন যা হয় হলো সমস্যা। তো এখন এখানের মধ্যে ফার্স্টে কাজটা কি, প্রথমে আমরা এ নাম্বারের ক্যালকুলেশন এখানে করে রাখছি, এটা আবার করি। যে ভি ইজ ইকুয়াল টু আইআর, এখন কারেন্ট সে পায় 0.60, ভোল্টেজ হলো 0.50, কি বলে রেজিস্ট্যান্স হলো 0.50, সো তাহলে ভোল্টেজ আসে 0.3, কি বলে 3.0 ভোল্ট। তো এটা গেল। দেন I2, এই যে I2 টা কত হবে এটা ক্যালকুলেট করতে বলছে। সো এখন ভোল্টেজ অ্যাক্রস 30 ওহম রেজিস্টর কত, ইজ ইকুয়াল টু 6 ভোল্ট, নাকি? 30 ওহম রেজিস্টরটা কত ভোল্ট পাবে? 6 ভোল্ট পাবে, রাইট? মাত্রই আমরা দেখে আসছি এটা রিক্তি। 30 ওহম রেজিস্টরটা কত ভোল্ট পাবে? 6 ভোল্ট পাবে। তো তাহলে আমরা V ইজ ইকুয়াল টু IR ফর্মুলা দিয়ে এখন কারেন্টটা বের করতে পারবো। সো তাহলে I2 ইজ ইকুয়াল টু হোয়াট? ভোল্টেজ across the 30 ওহম রেজিস্টর ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো ভোল্টেজ হলো 6 ভোল্ট, রেজিস্ট্যান্স হলো 30। তো 6/30 করলে কত? 1/5। তো তার মানে কত? 0.2, নাকি? হ্যাঁ, তো তাহলে 0.20 অ্যাম্পিয়ার। তো তাহলে সে এটা, তারপর রেজিস্ট্যান্স আর বের করতে বললো। তো এখন কারেন্ট থ্রু আর, which is I1, তাই তো? কারেন্ট থ্রু আর I1 is equal to 0.60 minus I2, 0.60, হ্যাঁ। দাঁড়া আজানটা শেষ হোক। ওকে, তো তাহলে 0.60 ছিল আমাদের টোটাল কারেন্টের ভ্যালু, 0.20 ছিল আমাদের I2, তো তাহলে I1 হবে কত? 0.40। তো এখন ভোল্টেজ থ্রু আর ইজ ইকুয়াল টু কত? সেম অ্যাজ ওইটা, 6 ভোল্ট, এই যে 6 ভোল্ট। তো তাহলে V ইজ ইকুয়াল টু IR, তো R ইজ ইকুয়াল টু VR বাই I1, তো 6 ডিভাইডেড বাই 0.4। তো এটা করলে পরে কত আসে? 60 বাই এটা, তো তার মানে 15, নাকি? না? হ্যাঁ ভাইয়া। তাহলে 15 ওহম। তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 8। এগুলি সার্কিটের ম্যাথ এত কঠিন কঠিন, তোমরা আসলে এগুলি কেমনে যে পারবা ভাবলেই ভয় লাগে। ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে? A student is asked to explain which of two filament lamps will be brighter when they are connected in parallel across a power supply. সো একটু আগে যে আমরা ল্যাম্প এ ল্যাম্প বি এর কাহিনী দেখে আসছিলাম না, যে সিরিজে কানেক্ট করলে কি হয়, প্যারালেলে কানেক্ট করলে কি হয়, একদম সেম টাইপের কোশ্চেন আবার এখানে বলতেছে কি, she is told that the resistance of lamp A is greater than the resistance of lamp B. সো তাহলে ল্যাম্প এ এর রেজিস্ট্যান্স বেশি, ল্যাম্প বি এর রেজিস্ট্যান্স কম। তো তাহলে
যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কারেন্ট কি করবে, বেশি ফ্লো করবে নাকি কম? কম। কম। তো তাহলে IA is less আর IB is more, আর since they are connected in parallel, এই যে বলে দিছে প্যারালেলে কানেক্ট করলে কি হবে, তো তাহলে প্যারালেলে কানেক্ট করলে ভোল্টেজ তো সেম, তো প্যারালেলে কানেক্ট এটা করতেছে, বইয়ে করছি। হ্যাঁ, সো প্যারালেলে কানেক্ট করতেছে, সো ভোল্টেজ সেম, তো যার কারেন্ট কম তার পাওয়ার কম, তো তাহলে তার ব্রাইটনেস কম। যার পাওয়ার বেশি কি বলে, যার কারেন্ট বেশি তার পাওয়ার বেশি, সো তাহলে তার ব্রাইটনেসও কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? তো এটা একদম ইজি একটা কোয়েশ্চেন, মানে এটা তো তাহলে বইয়ে করা হয়েছে, হ্যাঁ। তো তাহলে এই জিনিসটা তোমরা নিজেরা করে নিতে পারবা। ওকে, তো এরপর আমরা এটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলতেছে, the aircraft industry uses an instrument called a resistance strain gauge to determine the strain in propellers। ওই প্রপেলার গুলোর মধ্যে কতটুকু স্ট্রেন ডেভেলপ করছে ওইটা তারা কি করে, এরকম একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে। আচ্ছা, বলতেছে কি, the resistance strain gauge is based on the principle that the electrical resistance of a wire changes when it is stretched। সো তাহলে একটা ওয়্যারকে যত স্ট্রেচ করা হবে তার লেন্থের মধ্যে চেঞ্জ আসবে। সো লেন্থের মধ্যে চেঞ্জ আসা মানে কি, রেজিস্ট্যান্সের মধ্যে চেঞ্জ আসা। সো তখন ওইটা তারা মনিটর করে কি করতে পারে, দে ক্যান ডিটারমাইন যে কতটুকু স্ট্রেস ডেভেলপ করছে বা কতটুকু স্ট্রেন ডেভেলপ করছে, এমন টাইপের ব্যাপার। তো এই নাম্বারে বলতেছে কি, এই নাম্বারে বলতেছে স্ট্রেচড ওয়্যার বিকামস লঙ্গার এন্ড থিনার। সো তাহলে একটা ওয়্যার যদি স্ট্রেচ করা হয় সো তাহলে সে লেন্থেও বাড়ে, থিকনেসেও কমে যায়। সো এখন বলতেছে কি, using an equation to justify your answer, explain what effect stretching a length of wire have on the resistance। তো R is equal to rho L by A। সো এখন লেন্থ বাড়বে, এরিয়া কমবে, সো তাহলে both of these will cause what, যে resistance is directly proportional to length, so as L increases R increases, নাকি? আর আরেকটা, resistance is inversely proportional to cross sectional area, so as A decreases R increases। সো তাহলে ফাইনালি কি বলবো, so as a length of wire is stretched, length of wire is stretched, the resistance will increase। ঠিক আছে, যে যত স্ট্রেচ করা হবে তত লেন্থেও বড় হবে, থিকনেসেও কমে যাবে, সো বোথ অফ দেম উইল কজ হোয়াট, দ্য রেজিস্ট্যান্স টু ইনক্রিজ। তাই তো জাবের? হ্যাঁ ভাই। তো তাহলে এই ব্যাপারটা গেল ফার্স্টে, যে কিভাবে স্ট্রেচিংটা রেজিস্ট্যান্সকে এফেক্ট করে। আচ্ছা, তো এখন বি নাম্বারে কি বলতেছে, বি নাম্বারে বলতেছে দ্য ডায়াগ্রাম শোজ আ টিপিক্যাল রেজিস্ট্যান্স গজ। আচ্ছা, the wire in the gauge is arranged in a zigzag pattern। সো তাহলে এই হলো তার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে এমন এই যাচ্ছে, এই ঘুরে আবার আসলো, এই ঘুরে আবার গেল, এই ঘুরে আবার আসলো। সো তাহলে এখানে দেখো একটা লেন্থ দিয়ে দিছে কত, 2.5 সেন্টিমিটার। তো এই 2.5 সেন্টিমিটার এটা কয়েকবার, যে এখান থেকে এখানে যাইতে সময় একবার 2.5, আবার ফেরত আসতে সময় 2.5, আবার এদিকে যাইতে সময় 2.5, আবার ফেরত আসতে সময় 2.5। সো যতগুলো এরকম র‍্যাপ আপ করছে যতবার, ততবার ওরকম কি হইতেছে, ততবার 2.5 করে করে অ্যাড করতে হবে আর কি বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে কাজ কি বলতেছে, the length of the zigzag pattern is 2.5 centimeter and
the cross sectional area of the iron wire, এই যে ফাইন আয়রন ওয়্যার, এটা হলো কত 9.0 into 10 to the power -8 মিটার স্কোয়ার। আর রেজিস্টিভিটি কত দাও, the resistivity of iron is এত। তো রেজিস্টিভিটি জানি, লেন্থ জানি, ক্রস সেকশনাল এরিয়া জানি। সো এখন বলতেছে যে total resistance in the strain gauge is about, show that the total resistance of the strain gauge is about 0.2 ওহম। তো এই টোটাল রেজিস্ট্যান্সটা যে এত, এটা শো করতে বলতেছে। সো তাহলে এটা আমরা কিভাবে শো করব? তো ফার্স্টে আমাদের কাজটা কি, রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কি, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখন আমাদেরকে ক্রস সেকশনাল এরিয়া বলে দিছে, তাই তো? এখন লেন্থের ভ্যালুটা কত নিব, রেজিস্টিভিটি জানি, ক্রস সেকশনাল এরিয়া জানি, লেন্থের ভ্যালুটা কত নিব বলো তো যাবে? 0.025 into 1 যে কয়বার আর কি কয়টা আছে লাইনটা রিপিট এখানের মধ্যে? 8টা। 8টা। হ্যাঁ, তো তাহলে 8 বার যদি এরকম রোটেট করে, সো তাহলে এটা কত হবে, 8 টাইমস ওই লেন্থটা হবে নাকি? তো তাহলে এই জিনিসটা আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা নাকি অনেক জায়গায় এরকম মিস হয়ে যায়। সো তখন যে আমাদের বুঝতে সমস্যা হয়, ঠিক আছে? তো এখন দাঁড়াও 1 মিনিট। এখন এই জিনিসটা যদি আমরা নেই, সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো ঋত্বিক? যে এখানে দেখো, এই জায়গায় থিকনেসটা কমাই দিই, এই যে দেখো একবার 2.5 সেন্টিমিটার গেল, আবার 2.5 সেন্টিমিটার এইদিকে ঘুরে আনছে। তো তাহলে কত হইলো, 2.5 প্লাস 2.5 নাকি? এরপরে আবার 2.5 যাচ্ছে, আবার 2.5 আসতেছে, আবার 2.5 যাচ্ছে, আবার 2.5 আসতেছে। এরকম কয়টা আছে, 8টা, তাই না সাবের? হ্যাঁ। তাহলে টোটাল লেন্থ ওইরকম ভাবে আমাদের নিতে হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে টোটাল লেন্থে আমরা 8 মাল্টিপ্লাই কেন করব? বিকজ আমাদের হোল লেন্থ অফ দা ওয়্যার লাগবে, ওকে? পুরো ওয়্যারের লেন্থটা লাগবে। তো এর জন্য 2.5 সেন্টিমিটার তো একটা স্ট্রেইট পাথের জন্য, কিন্তু আমাদের কয়বার ঘুরে আসছে, এটা 8 বার। কিন্তু বুঝছো যে মারিয়া? বেন্ড হয় যেখানে ভাইয়া, হ্যাঁ, ওই জায়গাটা একটু অ্যাম্বিগুইটি, যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা কনসিডারেশনে নিচ্ছি না, ওখানে আর একটু এক্সট্রা লেন্থ অ্যাকচুয়ালি আছে, ওগুলা নিয়ে পরে কোশ্চেন থাকতে পারে, দেখবো নি আমরা। ওকে ওকে ওকে। সো তাহলে রেজিস্টিভিটি হলো 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার -8, লেন্থ কত 2.5 ডিভাইডেড বাই 100 ইন্টু কত 8, বিকজ 8 বার, ওকে, ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া কত 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এটা করলে পরে কত আসে, 0.22 ওহম, সরি, এটা নাকি যাবে? হ্যাঁ ভাই, এটা তো তাহলে যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার কি দিতে হবে, বেশি দিতে হবে। তাহলে যেন আমাদের অ্যান্সারটাকে রাউন্ড আপ করলে শো দ্যাট এর ভ্যালুর সাথে কি হয়, মিলে যায় নাকি? সো তাহলে এটা গেল আর একটা কোয়েশ্চেন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটাতে কিন্তু বেসিক কাজটাই হলো সব ইনফরমেশন দেওয়া, জাস্ট একটা কাজই করতে হয়, কি ইনটু 8 করা। কেন ইনটু 8? বিকজ কতবার ঘুরে আসছে, ঠিক আছে? ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, C1 এ a wire of length L and cross sectional area A is stretched। আচ্ছা, তো এখন এখানের মধ্যে তো তোমার লেন্থ বাড়বে, ক্রস সেকশনাল এরিয়া কমবে, কিন্তু ওভারঅল ভলিউম অফ দ্য ওয়্যার উইল রিমেইন কনস্ট্যান্ট। তো এটা বলতেছে যে অ্যাজিউমিং দ্য ভলিউম ভি অফ দ্য ওয়্যার রিমেইনস কনস্ট্যান্ট, ভলিউম ইকুয়াল টু লেন্থ ইনটু ক্রস সেকশনাল এরিয়া না? সো এটা থাকবে কি একটা কনস্ট্যান্ট। তো এখন বলতেছে শো দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার।
তো তাহলে রেজিস্ট্যান্সটা লেন্থ স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা শো করতে বলছে। সো হাউ টু শো দ্যাট? তো এখন এখানের মধ্যে আমাদের ভলিউমটা তো কনস্ট্যান্ট থাকবে, ওকে। তো এখন এখানের মধ্যে আমরা যে কাজটা করব, কি নেওয়া যায়, লেটস সি। তো এরিয়ার জায়গায় কি লেখা যায় এখানের মধ্যে দেখো, v is equal to LA নাকি? তো তাহলে A is equal to কি লেখা যায়? ভলিউম বাই লেন্থ লেখা যায় না জাবের? হ্যাঁ লিখেছি। তো এরিয়ার জায়গায় লেখা যায় হলো ভলিউম বাই লেন্থ। তো এখন আমরা রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি জানি? we know resistance is equal to rho L by A। এখন রো এল আর এর জায়গায় কি লেখা যায়? ভলিউম বাই লেন্থ। তো তাহলে কি আসে এটা? রো এল ইন্টু এল ডিভাইডেড বাই ভলিউম। তো এখন রো বাই ভি, এটা তো কনস্ট্যান্ট একটা জিনিস, মাল্টিপ্লাইড বাই এল স্কোয়ার। তো তাহলে রেজিস্টিভ, সরি এটা তো থিকনেস কমে দিছিল। ওকে, সো তাহলে রেজিস্টিভিটি হলো কনস্ট্যান্ট, ভলিউম হলো কনস্ট্যান্ট। সো তাহলে রেজিস্ট্যান্সটা জাস্ট কার উপর ডিপেন্ড করবে? লেন্থ স্কোয়ারের উপর। সো এখানের মধ্যে বলবো কি যে as rho and v are constant, এটাকে পাশে লিখতে পারতাম, একটু নিচে লিখে জায়গা কমে গেছে আর কি। So as rho and v are constant, resistance is directly proportional to L square। বুঝতে পারছো সবাই এটা কাজটা কি করলাম? ওকে, সো তাহলে এই জিনিসটা গেল। আল্লাহ, আচ্ছা। সো তাহলে ফার্স্ট অফ অল এইটা আমরা সলভ করলাম। দেন এখন কি বলতেছে 2 নম্বরে, the length of the zigzag pattern when under strain increases to 2.51 সেন্টিমিটার। তো তাহলে লেন্থটা আগে ছিল 2.50, এখন এটা কত হচ্ছে? 2.51 সেন্টিমিটার। ওকে, এখন বলতেছে যে সরি, ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইন দ্য গজ। সো তাহলে ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স কতটুকু হচ্ছে ওটা বের করতে বলছে। যে ইনক্রিজের ভ্যালু বলে নাই যে বেড়ে কত হইছে, বলছে যে বাড়ার পরে তো একটা নতুন রেজিস্ট্যান্স আসছে, তো নতুন রেজিস্ট্যান্স আর পুরান রেজিস্ট্যান্সের মধ্যে চেঞ্জটা চাইছে, বুঝতে পারছো এসাস? হুম। তো এই কোশ্চেনটা ফার্স্টে তোমরা নিজেরা ট্রাই করো তো, দেখো তো পারো নাকি। অনেকগুলি আমি করাই দিলাম, ফার্স্ট এই কোশ্চেনটা নিজেরা ট্রাই করো দেখি ইনক্রিজ ইন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হয়। ওকে, ফার্স্ট এই সেশনের টাইমটা তোমরা ট্রাই করো, দেন পরের সেশন আমি দেখাই দিব। আগেরটার ভ্যালু কত আসলো দেখি। 0.22। ভাইয়া বলো। 0.22ই আসে, আর মাইনাস করলে কিছুই থাকে না। 0.22 পরে কিছু একটা আসে ওখানে। হ্যাঁ, 8.8 10 to the power minus 0.22 4 আসে। 0.221 এরপর ওরকম করে কয়েকটা ভ্যালু আসে। 0.22088। তো হ্যাঁ, ওইটা পুরাটা নিয়ে দেন 0.22 সাথে মাইনাস করবা, যে তোমার তো ফাইনাল অ্যান্সারে এসে দেন তুমি তোমার 2 সিগনিফিকেন্ট ফিগারে বা 3 সিগনিফিকেন্ট ফিগারে ওরকম রাউন্ড আপ করবা, বুঝছো? এর আগে তুমি পুরো ভ্যালুটাই রাখবা। আগেরটা কিন্তু একদম এক্স্যাক্টলি 0.22ই আসছে, বুঝছো? আগেরটা একদম এক্স্যাক্টলি 0.22 আসছে, ওইটাতে কোনো রাউন্ড আপ করতে হয় নাই, সো এটা এক্স্যাক্টলি 0.22।
আর এখানে তোমার কত আসছে 0.221 সামথিং 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 কিছু এরকম, যে 176,352 এমন কিছু আসে। তারপর যা তুমি এই দুটোর মধ্যে মাইনাস করলে পরে কত আসবে, যা আসবে ওইটাকে তুমি তখন 2 সিগনিফিকেন্ট ফিগার বা 3 সিগনিফিকেন্ট ফিগারে নিবা। বুঝতে পারছো? হ্যাঁ বাকিরা করে ফেলুক, এরপরে আমরা অ্যান্সারটা দেখাই দিতেছি। ওকে, সো তাহলে অ্যান্সার হবে তোমার বেসিক্যালি এসএস অ্যান্সার হবে এরকম যে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওহম। বুঝছো? হ্যাঁ বাকি সবার কমপ্লিট করে বইলো। হ্যাঁ 8.8 into 10 to the power minus 4 কত আসে? 8.8 into 10 to the power minus 4 এটা তো 8.8, এটা তো এটাই আসলে আসে ভাইয়া। এটাই আসে আমারও আসছে এটা। 0.88 into 10 to the power minus 3। তাই? হ্যাঁ করতে আমার হবে? ওই যে একই 0.88 into 10 to the power minus 3। আচ্ছা, তো বলো কি করছো এখানে, কেমনে ক্যালকুলেট করছো? যে ফর্মুলা ইউজ করছি কোনটা? আগেরটাই, আগেরটাই? কিন্তু কিন্তু ওইখানে ওই যে লেন্থ যে ডিফারেন্সটা না 2.51 হয়েছে, হ্যাঁ, এই সেম মাল্টিপ্লিকেশন করে আর কি আর এরিয়াটা 0.22088 বসাইছো কত? এরিয়াও আগেরটাই বসাইছি। এরিয়া আগেরটা হয়, লেন্থ বাড়লে এরিয়া কমবে না? লেন্থ বাড়লে ভলিউমটা সেম রাখার জন্য লেন্থ বাড়লে তো এরিয়া কমবে, তো তাহলে তো হয় নাই। আচ্ছা, নেক্সট সেশনে জয়েন করো, ওখানের মধ্যে দেখাইতেছি। জাবেরও কি সেম ওই এরিয়াটা আগেরটা ইউজ করছো নাকি? হ্যাঁ ফার্স্ট আবার যে স্কোয়ারের দিয়া করছি তাও হয়নি। কোনটা করছো বুঝি নাই। যে স্কোয়ার রিলেশনশিপটা দিয়ে হুম, তো তাহলে ওইটা দিয়ে কি করছো? এটা কিন্তু মার্কস মাত্র 3। তোমরা যেভাবে করতে চাইতেছো ওই ওয়েতে হবে, একটু পরে তোমরা যদি একটা ব্যাপার ঠিক রাখো তাহলে পরে করতে পারবা, ঠিক আছে? কিন্তু সবচেয়ে ইজি একটা প্রসিডিওর আছে যেটা অ্যাকচুয়ালি তোমাদের অ্যাজ এ লেভেল স্টুডেন্টস এই ব্যাপারটুকু অ্যাকচুয়ালি ক্যাচ আপ করতে হবে। হ্যাঁ, যে যখন নাকি তোমার এরকম দুইটা জিনিসের তুমি ডিরেক্ট প্রপোর্শনালিটি পাও, হ্যাঁ, যখন নাকি তুমি দুইটা জিনিসের ডিরেক্ট প্রপোর্শনালিটি পাও, আমরা কি করছিলাম মনে আছে যাবের? যে আমরা এমন একটা জিনিস দেখছিলাম না, মনে করো প্রেসার আর ভলিউমের ফর্মুলাতে ও লেভেলসে থাকতে সময় কি করতাম? প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, কি বলে, প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, সরি, প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। সো তাহলে pressure equal to a constant multiplied by 1 by volume, or pressure into volume is a constant, তাই তো?
সো তাহলে P1 V1 is equal to a constant, P2 V2 is equal to another constant, ওই সেম কনস্ট্যান্ট আর কি। তো এখন P1 V1 is equal to P2 V2 এমন লিখতাম না আমরা, নাকি জাবের? হ্যাঁ ভাই। দেন প্রেসার আর টেম্পারেচারের কাহিনী কি করতাম? প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তো তার মানে প্রেসার ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টি। সো তাহলে প্রেসার ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট। তাহলে এখানের জন্য আমরা কি বলতাম? P1 by T1 is equal to a constant, P2 by T2 is equal to another constant. So তাহলে P1 by T1 is equal to P2 by T2 এমন ছিল না প্রেসার ল অর গে-লুসাক্স ল যেটাই বলো। তো হ্যাঁ তাহলে এই যে প্রপোর্শনালিটির ব্যাপারগুলি, এইগুলা তোমরা যত ইজিলি ক্যাচ আপ করতে পারবা তোমাদের লাইফ আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যেভাবে করতেছো আমি ওই ওয়েতেও করে দেখাবো। ফার্স্টে এটা দেখো কত ইজি প্রসেস। একটু আগে আমরা শো করছি কি রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কয়ার। সো তাহলে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কয়ার, তো তাহলে কি লেখা যায়? রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট multiplied by L square, or resistance by L square is equal to a constant, তাই তো? So R1 by L1 square is equal to a constant, R2 by L2 squared is equal to another constant, right? So R1 by L1 square is equal to R2 by L2 square, নাকি যাবে? হ্যাঁ এমনি করলে হইতো। So তাহলে R2 equal to what? R1 into L2 squared divided by L1 square. R1 ছিল 0.22 একদম এক্স্যাক্টলি। L2 কত? 2.51 into 8 divided by 100, আর L1 কত ছিল? 2.5, 2.50 into 8 divided by 100, এটা করলে পরে কত আসে? 0.2217635 এমন ওহম। সো ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স মানে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে? R2 minus R1, নাকি? সো তাহলে 0.2217635 minus 0.22 করলে কত আসে? 0.00176 ওহম। তো তাহলে এটা এমন লেখা যায় যে 1.76 into 10 to the power minus 3 ওহম। এটা হলো আর কি ফাইনাল অ্যান্সার। এটা কিন্তু আমি অনেকগুলো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাইছি দেখে এত জায়গা লাগছে, কিন্তু এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রসিডিওর, যে একদম আমরা ডিরেক্ট প্রপোর্শনালিটিটা একটু আগে ইউজ করছি আর শো করছি, ওইটা ইউজ করে আমরা ক্যালকুলেশন করে ফেললাম, তাই না এহসাস? আর তোমরা তোমরা যে প্রসেসটা ফলো করতেছো এটা যদি ফলো করতে চাও আরো ঘুরানো একটা ম্যাথ করতে হবে তোমাদের। সেই প্রপোর্শনালিটির ব্যাপারটা বুঝো নাই এমন কেউ আছো? রিক্তি, মারিয়া, নাবিল? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এটা হলো ডিরেক্ট প্রপোর্শনালিটি দিয়ে একদম ইজিলি সলভ করে ফেলা যায়। ডিরেক্ট প্রপোর্শনালিটিটা একদম তোমাদের অ্যারিথমেটিক করে আসছো না ও লেভেলসে ম্যাথস বিতে, তো এরকম প্রপোর্শনালিটির ব্যাপারগুলো তো করছোই নাকি? y ডিরেক্টলি প্রপোর্শনাল টু x, y ইনভার্সলি প্রপোর্শনাল টু x, দেন আরো কতগুলি এমন টাইপের ম্যাথগুলি তোমরা করছো, রাইট? সো তাহলে এগুলা টাইপের জিনিস দিয়ে অ্যাকচুয়ালি পারা উচিত। ওকে, এন্ড তোমাদের প্রসেসে যদি করতে চাই, হ্যাঁ,
তোমাদের প্রসেসে যদি করতে চাই তাহলে পরেও পসিবল। হোয়াট ইউ নিড টু ডু, দেখো তোমার নতুন এরিয়াটা বের করে নিতে হবে, ঠিক আছে? যাবে, তোমরা যে এরিয়াটা আগেরটা বসাই দিছো ওইটা এটা তো ভুল ছিল, এটা তো বুঝতে পারছো, আগের এরিয়াটা তো হ্যাঁ হবে হ্যাঁ না। তো তাহলে এসাস কি করতে হবে দেখো, তোমরা আগে ভলিউমটা বের করবা, ভলিউম কত ছিল ওটা বের করবা। তো আগের এরিয়া ছিল কত, এইটা, আর আগের লেন্থ ছিল 2.50 ইন্টু 8/100। তো এটা হলো তোমার আগের ভলিউমটা, রাইট এসাস? হুম, তো এই ভলিউম উইল বি ইকুয়াল টু হোয়াট, পরের ভলিউমটা। নিউ এরিয়া ইন্টু নিউ লেন্থ, তাই তো? হ্যাঁ, তো তাহলে নতুন লেন্থ হলো এইটা। তো তাহলে এইভাবে করে তুমি কি পাবা, নতুন এরিয়াটা পাবা, দেন নতুন এরিয়াটা ফর্মুলাতে বসাইলে দেন তুমি নতুন রেজিস্ট্যান্সটা পাবা, বুঝতে পারছো? আগের এরিয়াটা ইউজ করলে ভুল হবে। ওকে, আচ্ছা আচ্ছা। তো তাহলে এইটা হলো তোমাদের প্রসেসটা, ফার্স্টে এরিয়াটা নতুন করে বের করে নিবা, দেন এরিয়াটা ফর্মুলার মধ্যে বসাইলে নতুন রেজিস্ট্যান্স পাইলা, দেন ইউ উইল গেট দা ডিফারেন্স। বুঝতে পারছো নাবিল এখন? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এটা ছিল আমাদের মেইন প্রসিডিওরটা। এরপর কি বলতেছে ডি নাম্বারে বলতেছে এটা আমাদের ইউনিট 3 তে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এগুলো আমরা দেখব। কি বলতেছে যে ইন প্র্যাকটিস ভেরি স্মল চেঞ্জেস ইন লেন্থ are to be determined and the gauge itself has to be reasonably small. তো ফার্স্ট অফ অল কাজটা কি, একে হলো যে গজ, এই স্ট্রেন গজ গুলা বেশি বড় হইলে তোমার মনে করো যে এরোপ্লেনের ওখানে অনেক বড় একটা জায়গা নিয়ে নিবে, তো এত বড় একটা জায়গা তো আমাদের জাস্ট এমন একটা কাজের জন্য ইউজ করা পসিবল না। যত কম্প্যাক্ট হবে তত ভালো। যে আগে আমাদের কম্পিউটারের সাইজ কি ছিল, বিশাল বিশাল কতগুলি রুমের সমান ছিল, তো এখন কম্পিউটারের সাইজ কি করা হয়েছে, অনেক ছোট করে নিয়ে আসা হয়েছে। আগে মোবাইল ফোন কত মোটা ছিল, এখন মোবাইল ফোন কি করা হয়েছে, আরো চিকন করে নিয়ে আসা হয়েছে। কেন? বিকজ যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে আর যত ভালো এরকম জিনিস বের হবে তত কি করতে চাই, ওটাকে আরো সেম কোয়ালিটি অর ইভেন বেটার কোয়ালিটি অল্প একটা স্পেসের মধ্যে তারা দিতে চায়। তো তাহলে কি হইতে হবে, দ্য গজ ইটসেলফ হ্যাজ টু বি রিজনেবলি স্মল, তো তাহলে তার সাইজটা ছোট হইতে হবে, কিন্তু আবার কি ভেরি স্মল চেঞ্জেস ইন লেন্থ বের করতে হবে। এটা একটা সমস্যা, যে খুবই ছোট চেঞ্জ যদি হয় লেন্থের মধ্যে, তো তাহলে তো ওইটা অ্যাকচুয়ালি ডিটেক্ট করা খুবই কষ্ট, তাই না? যে মাত্র অল্প একটু চেঞ্জ হয়েছে, এই অল্প একটু চেঞ্জটা যে নেগলিজিবল মনে হইতে পারে মাঝে মাঝে, যে এত কম চেঞ্জ হয়েছে যে ওটা বোঝা নাও যেতে পারে, এমন টাইপের। তো এখন বলতেছে কি, কনসিকুয়েন্টলি the gauge is made of a length of very fine iron wire which is arranged in a zigzag pattern between two thin sheets of plastic. তো এখন বলতেছে what is the benefit of iron being in this pattern? তো এখন দেখো, the whole length of the wire actually কত, 2.50 into 8 সেন্টিমিটার। তো তার মানে কত, এটা 2.5 into 8 করলে পরে 2.5 মানে কত, 10/4, তো তাহলে 20 সেন্টিমিটার। তো তাহলে 20 সেন্টিমিটারের এরকম একটা ওয়্যার আমরা কি করতেছি, 2.5 সেন্টিমিটার এই লেন্থের মধ্যে জাস্ট এই জিগজ্যাগ প্যাটার্ন করে রাখতেছি। এটা বেসিক্যালি আমাদের ইন্টেস্টাইনের মতো, যে বডির আমাদের, দেখছো বায়োলজি কত টার্ম জানি, আল্লাহ। তো ইন্টেস্টাইনের এখানের মধ্যে কাজটা কি, এটা তো তোমাদের জানার কথা যারা যারা বায়োলজি পড়ছো। এটা একদম জেনারেল নলেজ যে ইন্টেস্টাইন অ্যাকচুয়ালি যদি এরকম টেনে 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 এরকম লম্বা করে যদি সাজানো হয়, তো তাহলে পরে কি হিউম্যান বডি লেন্থের থেকেও এটা কি হবে, লম্বা হবে না? এসাস? হুম, তো তাহলে কি ইন্টেস্টাইন আমাদের, তার মানে কি আমাদের বডি হাইট থেকেও এত বড় একটা লেন্থের জিনিস কি আছে আমাদের পেটের মধ্যে এরকম পেঁচানো আছে। সো এটার মানেটা কি, অনেক লম্বা লেন্থের জিনিসও কি করা যায়, এমন টাইপের কম্প্যাক্ট করে রাখা যায় অল্প একটা স্পেসের মধ্যে। সো সেম টাইপের কাজ এখানে করতেছে নাকি, একদম হ্যাঁ, এত লম্বা লেন্থ অফ ওয়্যার ইউজ করতেছে ছোট একটা জায়গার মধ্যে। লম্বা লেন্থ অফ ওয়্যার ইউজ করে লাভটা কি বলতো এসাস? বে- আহ, লেন্থ বেশি অফ ক্যারি ওয়্যার লম্বা নিতেছি আমরা তো জাস্ট জাস্ট 2.5 সেন্টিমিটার নিচ্ছি না। এই যে দেখো, আমরা কিন্তু জাস্ট 2.5 সেন্টিমিটারের একটা ওয়্যার নিচ্ছি না,
2.5 তো সেন্টিমিটার। মানে রেজিস্ট্যান্স হয় বেশি। অনেকগুলা। হ্যাঁ রেজিস্ট্যান্স বেশি এইটা একটা আছে, হেড কিন্তু এখানের মধ্যে তোমার লেন্থটা বের করতে পারানি একটা কাজ, যে স্ট্রেন পড়লে সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আনাইতে হবে। তো লেন্থ কম হইলে তোমার ফর দ্য সেম অ্যামাউন্ট অফ স্ট্রেস অরিজিনাল লেন্থ যদি কম হয় তো তাহলে কি এক্সটেনশন বেশি হবে নাকি কম হবে? টেনশন কম হবে। এক্সটেনশন কম হবে, যে আমাদের ইয়াং মডুলাসের ফর্মুলাটা ছিল এইটা, রাইট? দাঁড়াও, এখানের মধ্যে আমাদের কয়েকটা একটু কানেকশন করতে হয়। তো ইয়াং মডুলাসের ফর্মুলা হলো এটা, যেখানে স্ট্রেস মানে হলো ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেন মানে হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, রাইট? এখন এটা ইকুয়াল টু কি আসে? ফোর্স ইন্টু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া ইন্টু চেঞ্জ ইন লেন্থ। সো তাহলে দেখো, ইয়াং মডুলাস অফ আয়রন এটা তো ফিক্সড, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড একটা ইয়াং মডুলাস থাকবে। সো তাহলে দেখো, এখন ইয়াং মডুলাস ফিক্সড, অ্যামাউন্ট অফ ফোর্স যেটা ডেভেলপ করবে ওই সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমরা দিব, সরি সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমরা দিব। তো ফোর্সও ফিক্সড, ওকে, ফোর্সও ফিক্সড, ওইটার সাইজ, যে কি বলে ওই গজটার সাইজ, যে স্ট্রেন গজের সাইজও আমরা কি রাখবো, সেম রাখবো। এখন এখানের মধ্যে কাজটা কি হয় দেখো, অরিজিনাল লেন্থ অফ দা ওয়্যার তুমি যত বড় নিবা ফর দা সেম ফোর্স তার এক্সটেনশনও কি আসবে, লম্বা হবে না? তো চেঞ্জেস ইন লেন্থ যত বড় হবে তত ইজিলি তাকে কি করতে পারা যাবে, ডিটেক্ট করতে পারা যাবে, তাই না নাবিল? লেন্থের হ্যাঁ ভাইয়া। চেঞ্জ যত সিগনিফিকেন্ট হবে তত ইজিলি তাকে কি করতে পারা যাবে, ডিটেক্ট করতে পারা যাবে। চেঞ্জ ইন লেন্থ যত কম হবে তখন আমাদের কাছে মনে হতে পারে, মনে হয় যে আচ্ছা লেন্থ তো মনে হয় কোনো চেঞ্জই হয় না, আগের মতনই আছে। সো তখন কি আমরা অ্যাকচুয়ালি ওই কতটুকু স্ট্রেন বিল্ড আপ করছে ওইটা ঠিক মতো কি করতে পারবো না, মনিটর করতে পারবো না। বুঝতে পারছো? তো এই ব্যাপারটা আমাদের ইউনিট 3 ওখানের মধ্যে অনেক টাইপের অনেক জায়গায় কাজে লাগে, যে আনসার্টেনটি ক্যালকুলেশন কিভাবে করতে হয় ওই ব্যাপারগুলো আমরা শিখবো। ওকে, সো তাহলে এটা হলো মেইন ব্যাপার, যে what is the benefit of iron being used in this pattern. So তাহলে কি বলবো, a longer length of iron can be wrapped up or can be accumulated in a smaller area, ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে কি হয়েছে, the longer the length of iron the greater will be the extension for the same amount of force. সো তাহলে ওইটার জন্য কি হবে, আয়রনটাকে এরকম জিগজ্যাগ প্যাটার্নে পেঁচায় রাখা আমাদের জন্য বেনিফিশিয়াল। বুঝতে পারছো? যেন আমরা সিগনিফিকেন্টলি কি করতে পারি, আমরা যেন সিগনিফিকেন্টলি এটার লেন্থের চেঞ্জটাকে ডিটারমাইন করতে পারি। ওকে, তো এটা একটা জিনিস। প্লাস আরেকটা ব্যাপার কি, যে রিজনেবলি স্মল থাকবে মানে ওটার ক্রস সেকশনাল এরিয়াটা, যে এইটা পুরাটা যে ম্যাটেরিয়ালটা আমরা বানাবো, স্ট্রেন গজটা যে বানাবো, এটার সাইজটা আমাদের কম্প্যাক্ট সাইজ থাকতে হবে, ছোট একটা সাইজের মধ্যে আটাইতে পারতে হবে। ঠিক আছে? তো এগুলো হলো আমাদের কয়েকটা জিনিস। তাহলে এখানের মধ্যে কাজটা কি, ওই যে যত চেঞ্জ লেন্থের চেঞ্জ বড় হবে তত কি হবে বলো তো নাবিল? লেন্থের চেঞ্জ যত বড় হবে তত রেজিস্ট্যান্সের চেঞ্জটা বড় হবে না? হ্যাঁ ভাইয়া। রেজিস্ট্যান্সের চেঞ্জ যত বড় হবে তত সুন্দর মতো আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো, এমন টাইপের ব্যাপার। তো এখানের মধ্যে বলবো কি, এখানের মধ্যে বলবো যে a longer length of wire can be wrapped up inside a reasonably small area of the gauge. Longer length of wire কেন দরকার? As longer length of wire will
undergo greater change in length for the same force, ঠিক আছে, সেম অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য কি হবে, চেঞ্জ ইন লেন্থটা বড় হবে। ওকে, তো তাহলে এখানে আমাদের কাজটা কি, as longer length of wire will undergo greater change in length for the same force, so the change in resistance will be noticeable, ঠিক আছে। তো এই জিনিসটা এন্ড আবার যেটা বললাম যে আমরা মার্ক স্কিমটা পরে আবার যখন পাবো, এই যে এই কোয়েশ্চেন গুলো মার্ক স্কিম গুলো একটু মিলাই নিব, তাহলে যেন আমাদের পয়েন্ট যদি কোনোটা মিস যেয়ে থাকে বা ওদের ওয়ার্ডিং যদি একটু ডিফারেন্ট হয় আমরা এটা চেঞ্জ করে নিব। ওকে, যাবে? ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। ইলেকট্রিসিটির এগুলা কি কোনো কিছু কঠিন লাগতেছে ঋত্বিক? ইউনিট 1 এর থেকে ইজি না? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এটা গেল। এরপর ওহমস ল, ফিক্স রেজিস্টর, filament lamp is made from metal, তো তাহলে explain whether lamp does not demonstrate Ohm's law because the temperature change হয়। তো এইগুলা জিনিস অ্যাকচুয়ালি তোমরা এরপরে কয়েকটা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। আজকে আমরা একটু ক্লাসটা এখানে শেষ করব, যে আমি এখনো লাঞ্চ করি নাই, অনেক বেশি খিদা লাগছে, বুঝছো। তো এখন আমার লাঞ্চ করতে যাইতে হবে। ওকে, সো তোমরা এই বাকি কোয়েশ্চেন গুলি নিজেরা ওরকম ট্রাই করতে থাকো। এগুলো ইলেকট্রিসিটির কোয়েশ্চেনে বলতে গেলে প্রবলেম ওরকম ফেস করার কথা না। আমরা অনেক টাইম নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেইল ওয়েতে করে চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস সবকিছুই করছিলাম, ঠিক আছে। তো তাহলে এটা করতে থাকো। ওকে, যাবে? জি ভাই। তো তাহলে সানডে ক্লাসে আমরা ওই রিফ্র্যাকশনের ওই জিনিসটা শেষ করে ওয়েভসটা, ওই এক্সাম প্র্যাকটিস এন্ড এভরিথিং ওগুলা জিনিস শেষ করব। দেন এরপরে থার্সডে থেকে উই উইল স্টার্ট নেচার অফ লাইট। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। বলছি কি আমার যে ইউনিট 1টা শেষ করতে একটু মানে ডিলে হয়ে গেছে। মানে বলছে কি প্রবলেম লিস্টটা প্রায় শেষ হয়ে গেছে, মানে একটা দুটো কোর্স মানে কয়েক মানে টাইম লাগবে না বেশি একটা, মানে একদিনে একটু যদি দেখানো যায় তাই। ঠিক আছে, বইলো টাইম পরে বলবো নি। এখন আর কি ঠিক A2 আছে ব্যাচের ওদের জন্য তাহলে মেইনলি টাইম বলবা। দিয়ে রাখছি, ওটা তাও তোমার জন্য বলবো নি পরে। না ভাই, ওই যে ফ্রাইডে বা স্যাটারডেতে এরকম সময় টাইম দেওয়া যায় না, কারণ অল দুই আমিও তো ব্যস্ত থাকি। ওই তো ওই রাতের ওই সময় যে 11টা বাজে ওরকম টাইমটাই ইয়েদের জন্য দেওয়া, A2 ব্যাচের জন্য দেওয়া। আর অন্য টাইমে তো আমারও ক্লাস থাকে, যে একটু পরে A2 ব্যাচের ক্লাস, যে লাঞ্চ করে এরপর আবার A2 ব্যাচের ক্লাস নিব। ও আচ্ছা, আমারও ভাই সেম, আজকে আমিও লাঞ্চ করি নাই একটু। হুম, ঠিক আছে তাহলে ওটা বলবো নি টাইম, সমস্যা নেই। বলে তো এটাই বলছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আর তোমরা চারজন তোমাদের মক শেষে, তোমাদের কিন্তু টাইম আর কত 30 মিনিট বাকি, ঠিক আছে। তোমরা চারজন তোমাদের মক শেষে পিকচার গুলি পাঠাই দিবা। ওকে, টাইম শেষ কখন ভাইয়া? 5:20 তে, 5:20। আচ্ছা